এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া জেলার সলভ হাই রোডে এবং এখান থেকে ব্যারাকপুরের বাস ধরে আমরা যাব দক্ষিণেশ্বরের মন্দির এবং আদ্যাপীঠ মন্দির দর্শনে। প্রথমে যাব আদ্যাপীঠ মন্দিরে, তারপর দুপুর 3:30টায় আমরা আসব দক্ষিণেশ্বরের মন্দিরে। আমি বাসে উঠে পড়েছি এবং বাসটি ছেড়ে দিয়েছে এবং আমরা সেই হাই রোডের রোড ধরে চলে এলাম বালি স্টেশন, বাস স্ট্যান্ড, বালি স্ট্যান্ড। এবং সেখান থেকে বালি ব্রিজের উপর দিয়ে এখন বাস যাচ্ছে। দেখুন গঙ্গা নদী দেখা যাচ্ছে। আমরা প্রথমে নামব দক্ষিণেশ্বর স্টেশনে বা দক্ষিণেশ্বর স্টপেজে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এখানে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড এবং দেখুন সেই দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে আছি। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে যাব না, কারণ 12:30 বেজে গেছে। দক্ষিণেশ্বর মন্দির এখন বন্ধ থাকবে। আমরা এখন আদ্যাপীঠ মন্দিরে যাব। সেখান থেকে মাকে দর্শন করে আবার দুপুর 3:30টার পর দক্ষিণেশ্বর মন্দির খুললে আবার দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসব। সেই জন্য আমি দুটো ভিডিও বানাবো। প্রথম ভিডিওতে আপনাদের দেখাবো আদ্যাপীঠ মায়ের মন্দির এবং দ্বিতীয় ভিডিওতে দেখাবো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আমরা টোটোতে উঠলাম এবং মাথাপিছু 20 টাকা করে ভাড়া এখানে লাগে আদ্যাপীঠ মায়ের মন্দির পৌঁছানোর জন্য, এবং টোটো করে আমরা এখন সেই মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই আদ্যাপীঠ মন্দিরে পৌঁছাতে গেলে আপনারা যদি নিজস্ব গাড়ি বা বাইকে করে যান, অনুরোধ করব গুগল ম্যাপ অন করে আপনারা পৌঁছতে পারবেন আদ্যা মায়ের মন্দিরে। আর যারা ট্রেনে আসবেন, হাওড়া থেকে ট্রেনে চেপে বালি স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যেতে পারেন মায়ের মন্দিরে। আর যারা শিয়ালদহ থেকে আসবেন তারা ট্রেনে চেপে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে অটো বা টোটো করে সোজা মায়ের মন্দিরে উপস্থিত হতে পারেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠ অর্থাৎ আদ্যা মায়ের মন্দিরের সামনে, এবং মূল প্রবেশদ্বারের উপরে 3টি চূড়া করা রয়েছে এবং ভিতর থেকে একটি মন্দির দেখা যায় এবং ঠিক তার ডান দিকেই লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। খুব সুন্দরভাবে লেখা রয়েছে এবং সেখান দিয়ে দেখুন ভিতরের মন্দিরের কিছুটা অংশ দেখা যায়। সেটি আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন এদিকটা আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো অংশটা এদিকটা রাস্তা রয়েছে দেখুন। এবার আস্তে আস্তে আমরা সেই মূল মন্দিরের দিকে প্রবেশ করব এবং পিছন দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ফুলের এবং বিভিন্ন মিষ্টান্নের বিভিন্ন দোকান রয়েছে এখানটা, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম প্রবেশদ্বারের সামনে। এবং আমরা এবারে প্রবেশ করছি মূল প্রাঙ্গণে। চারপাশটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1915 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং পরে 1967 সালে মূল মন্দিরটি নির্মিত হয়। উত্তর কলকাতায় অবস্থিত এই আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু বলি। তখনও শহর কলকাতা গড়ে ওঠেনি, তবুও কালীক্ষেত্র হিসাবে পরিচিতি পেয়েছিল হুগলি নদীর তীরের এই জনপদ। সময়ের গতিতে ক্ষুদ্র জনপদ আজ মহানগরী। সেই ব্যস্ত শহরের ভিড়ের মাঝেও আজও অমলিন কালী মাহাত্ম্য। উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা সব কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস ও জনশ্রুতি। কলকাতার উত্তর প্রান্তের শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান হল আদ্যাপীঠের মন্দির। আদ্যাপীঠের প্রতিষ্ঠা অন্নদাশঙ্কর ঠাকুর মহাশয়ের হাসপাতাল গড়ে তোলার ইচ্ছা ছিল, কিন্তু একদিন স্বপ্নে রামকৃষ্ণদেব বলেন যে ইডেন গার্ডেনে মজা জলাশয় থেকে মাতৃমূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করতে। তারপরই স্বপ্নাদেশ মেনে ইডেনের জলাশয়ে ডুব দিয়েই তুলে আনেন কালীরত্নধন আদ্যা মূর্তি। সেই মূর্তি তুলে এনে প্রতিষ্ঠা হয় আদ্যাপীঠ মন্দিরে। মানুষকে প্রেম ও আদর্শে দীক্ষিত করতে 1340 বঙ্গাব্দে শুরু হয়ে 1375 সনের মকর সংক্রান্তিতে শেষ হয় শ্রী অন্নদা ঠাকুরের স্বপ্নে দেখা মন্দিরের নির্মাণ কার্য। 3 চূড়োওয়ালা 3 ধাপের মন্দির। প্রথম ধাপে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, মাঝের ধাপে আদ্যামা এবং সবচেয়ে উপরের ধাপে রাধাকৃষ্ণ। তবে মূল মন্দিরে সাধারণের প্রবেশ নিষেধ। দক্ষিণেশ্বরে লাগোয়া এই বিখ্যাত কালী মন্দির নিয়ে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। বাংলার চট্টগ্রাম থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদা ঠাকুর মহাশয়। কবিরাজি পাস করার পর অনুশীলন করবেন বলে ঠিক করেন। ঠিক এমনই সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে বলেন
তোমার কবিরাজি ব্যবসা হবে না বাপু। অন্নদা ঠাকুরের নির্দেশ দেন, ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্দামা পড়ে আছেন, যাও ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করো। অন্নদা ঠাকুর জলাশয় রূপ দিয়ে নিয়ে আসেন এক 18 ইঞ্চি আদ্দামায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। এই কথা শুনে অন্নদা ঠাকুর আঁতকে উঠে বলেন, আমি কি পুজো পাঠ করিনি বলে তুমি রাগ করে চলে যেতে চাইছো? মা তখন বলেন, তা নয়, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না। মা খেয়ে নাও, মা পড়ে নাও, এমন সহজ সরল ভাষায় যে ভক্ত নিজের দৈনন্দিন ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে, সেটাই হবে আমার আসল পুজো। আমরা আদ্যাপীঠ মন্দিরে আসতে একটু দেরি করে ফেলেছি। এখন প্রায় দুপুর 2টো বাজে। তাই আমরা প্রথমে আদ্দামায়ের ভোগ খেয়ে নেব। এখানে ভোগের জন্য কাউন্টার থেকে কুপন কাটতে হয়। প্রতি মাথা পিছু 80 টাকা করে কুপন কাটতে হয়। দেখুন, এটি সেই ভোগের কুপন কাটার কাউন্টার এবং পাশে 80 টাকা করে কুপন লেখা রয়েছে। এবং এদিকটা দিয়ে সেই মূল মন্দিরটি দেখা যাচ্ছে এবং এর পাশ দিয়ে রাস্তা দিয়ে সেই যেখানে ভোগ খাওয়ানো হয় সেই ভবনটি রয়েছে এবং আমরা আস্তে আস্তে সেই ভবনের দিকে যাব। মূল মন্দিরের এক পাশ থেকে 3টি চূড়াকে পরপর দেখা যায় এবং চারপাশে গ্রিল দিয়ে ঘেরা এবং সেখানে একটি চার্ট বা একটি কাগজে লেখা রয়েছে বিভিন্ন জিনিস, পূজার সময় নিয়মাবলী। এবং দেখুন, এখানে একটি মন্দির রয়েছে, তার মাঝখানে রয়েছে সুবিশাল একটি বৃক্ষ এবং তার নিচে একটি শিব মন্দির রয়েছে। এটিও অতি প্রাচীন, শ্বেত পাথরে বাঁধানো সেই মন্দির। ভিতরে ভগবান মহাদেব বা শিবের মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে, সেটি আপনাদের দর্শন করাচ্ছি। এদিকটাতে লোকজন বসে রয়েছে এবং বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে সেখানে। দেখুন, এদিকটায় ভগবান শিবের সেই বৃহদাকার সাপ রয়েছে এবং একটি বৃক্ষকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। দেখুন, এখানে উঁচু উঁচু ভবন করা রয়েছে। এদিকটা শৌচাগার রয়েছে বাম দিকে এবং এদিকটা দিয়ে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, শিবের ষাঁড় রয়েছে, সাপ রয়েছে ভগবান শিবের। এবং আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব ভোগের ভবনের দিকে এবং চারপাশটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে এবং প্রচুর গাছ রয়েছে এখানে। বিভিন্ন রকমের দেবদারু গাছ, বাহারি গাছ, ফলের গাছ, অনেক রকমের গাছ এখানে রয়েছে। এবং এদিকটা দিয়ে দেখা যায় একটি মন্দির, যেটির নাম হচ্ছে যুগল মন্দির। এটি আপনাদেরকে পরে দেখাবো। আমরা ভোগ খাওয়া শেষ হলে আবার আপনাদের এই মন্দিরটি ভালো করে দর্শন করাবো। এখন বাইরের দিকটা আপনাদের দেখাচ্ছি। চারপাশ খুব সুন্দর গাছ দিয়ে সাজানো, বিভিন্ন রকমের গাছ। দেখুন, এখানে ভোগ খাওয়ানো হয়, সেই ভোগের গৃহ। তার জন্য এখানে জুতো জমা রাখতে হয় এবং তার জন্য কিন্তু কুপন কাটতে হয়। দেখুন, একজন এখানে জুতো জমা রাখছেন এবং তার জন্য আলাদা ঘর করা রয়েছে এবং সেই জুতো রাখার পরে কুপন দেওয়া হয়েছে এখানে। খুব সুন্দর ব্যবস্থা। এবং সেই ভোগের যে ভোগ খাওয়ার যে গৃহ, সেটি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাইরের অংশটা। সামনে লেখা রয়েছে আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর, জন্মশতবর্ষ, সেবা মণ্ডপ, উদ্বোধক মাদার টেরিজা। এবং এখান দিয়ে প্রবেশের পূর্বে আমরা হাত ধুয়ে নিচ্ছি। এখানে অনেক জলের কল করা রয়েছে এবং হাত ধোয়ার পরে আমরা প্রবেশ করছি সেই ভোগের ঘরে। এখানে চারিপাশে প্রচুর স্টিলের বেঞ্চ এবং চেয়ার করা রয়েছে ভোগ খাওয়ানোর জন্য। একসাথে প্রচুর লোক এখানে ভোগ খেতে পারে। আমরা অনেকটা দেরিতে এসেছি, প্রায় এখন 2:30 বাজে, তাই অনেকেরই খাওয়া হয়ে গেছে, কিছু জনের বাকি রয়েছে। আমরা এবারে এখানে খেতে বসবো, প্রায় শেষ ব্যাচ এটি। আমরা একটি স্থানে সকলে বসছি। দেখুন, অর্পিতা রয়েছে, অভিদীপ্ত রয়েছে, মদন রয়েছে, পিঙ্কি রয়েছে, মৈনাক রয়েছে। চারপাশটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেকটাই বেলা হয়েছে, প্রায় 2:30 বাজে। এবার আমরা বসে গেছি খাওয়ার জন্য। আপনাদেরকে পিছন দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন,
যারা যারা শেষের দিকে এসে তারা এখন খাওয়া দাওয়া করছেন। এটি শেষ ব্যাচ। এবারে খাওয়া দেওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখুন এদিকটায় পাতা দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। দেখুন প্রথমেই পোলাও এবং বেগুনি দেওয়া হয়েছে এবং জল দিচ্ছেন একজন গ্লাসের মধ্যে, এবং এরপরে দেওয়া হলো ভাত, কড়াই ডাল এবং একটা চচ্চড়ি। তারপর এখন দেওয়া হচ্ছে খিচুড়ি এবং আরেকটু আলুর তরকারি। দেখুন দেওয়া হচ্ছে খিচুড়ি এবং একটি চচ্চড়ির মতো আলুর তরকারি। আমরা দেখাচ্ছি এই আদ্দামায়ের ভোগ কীরকম হয়। এবারে দেওয়া হলো পায়েস এবং চাটনি, আমের চাটনি। খুব সুন্দর আমরা খাওয়া দাওয়া করলাম। এবারে যেখানটা ভোগ তৈরি হয় সেখানটা, সেই ঘরটা আপনাদের দেখাবো, সেই রন্ধন গৃহটি আপনাদের দেখাবো। দেখুন বড় বড় কড়াইতে এখানে রান্না করা হয়। দেখুন এই অভ্যন্তর রন্ধন যে গৃহ রয়েছে তার অভ্যন্তরটা আপনাদের দেখাচ্ছি। অনেকগুলো বড় বড় কড়াই রয়েছে এবং বিভিন্ন উনান রয়েছে, এখানে গ্যাসের উনানও রয়েছে। এবং দেখুন এদিকটা আনাজপত্র রাখা রয়েছে এবং এখানে খাবার তৈরি করে রাখা রয়েছে। প্রসাদ কক্ষের ঠিক বাইরের দিকে একটা পুকুর রয়েছে, সেখানে কি সুন্দর সুন্দর রাজহাঁস রয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটি পুকুরকে খুব সুন্দর ঘেরা রয়েছে এবং তার মধ্যে বড় বড় রাজহাঁস রয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন জলে চলছে রাজহাঁস এবং দেখুন উপরে ডাঙাতেও কি সুন্দর রাজহাঁস রয়েছে, তারা ডাকছে। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খুব সুন্দর দেখতে লাগছে রাজহাঁসগুলোকে। এবারে আমরা এলাম যুগল মন্দিরে, যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম। এবারে এই যুগল মন্দিরের ভিতরের অংশটা আপনাদের দেখাবো। খুব সুন্দর একটি মন্দির, নিচে মার্বেল পাথর বসানো এবং মোটা মোটা থাম রয়েছে মন্দিরে। ভেতরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরটা আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। দেখুন খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ। শ্রীকৃষ্ণ চৈতন্য তার মূর্তি রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। দেখুন চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে এলে খুব ভালো লাগবে আপনাদের সকলে। এবং দেখুন একটি খুব সুন্দর গেট এবং দুদিকে ছবি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। এবং দেখুন ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর মূর্তি করা রয়েছে এবং পায়ের কাছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের মূর্তি করা রয়েছে। একটি বৃক্ষের নিচে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এবং রাধারানী পাশে রয়েছেন এবং সেই বাঁশি শুনছেন। এক অপূর্ব সুন্দর মূর্তি এই গর্ভগৃহের মধ্যে রয়েছে। আমরা সেইটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন শাটারের গেট রয়েছে, সেই গেটটি বন্ধ, তাই তার মাঝখান দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে পুজোর ডালি সাজানো রয়েছে, এখানে নিত্য পুজো হয়। এবং এবারে চারপাশটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন খুবই শান্ত নিরিবিলি পরিবেশ এবং গর্ভগৃহটা চারপাশ দিয়ে ঘুরে আসা যায়। দেখুন আমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এপাশ দিয়ে গিয়ে আবার সেই আগের জায়গাতেই ফিরে আসা যায়। দেখুন ঘুরতে ঘুরতে গিয়ে গর্ভগৃহের বাম পাশে এবং চারপাশটা একদম ঘুরে আসা যায়, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সেই গর্ভগৃহের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু আপনাদের পুরোটাই দেখাতে চেয়েছি, তাই এটিও ভিডিওর সঙ্গে যোগ করেছি। আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা সেই মন্দিরটির ভিতরের অংশটি, পুরোটাই যুগল মন্দির আপনাদেরকে দর্শন করালাম। এবারে সেখান থেকে বেরিয়ে আসবো। মন্দিরটি থেকে বেরিয়ে এলাম। দেখুন এই অংশে একটি সুলভ শৌচাগার রয়েছে, সেখানে 1 টাকা এবং 2 টাকার বিনিময়ে আপনারা এটি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে খুব সুন্দর একটি ফোয়ারা করা রয়েছে, সেটা এখন বন্ধ। এবার চারপাশটা খুব সুন্দর সবুজ
সবুজে সবুজ বৃক্ষ রয়েছে এবং বিভিন্ন পাহাড়ি বৃক্ষ রয়েছে। এটি মন্দিরের ঠিক পিছনের অংশ। এবারে আমরা মূল মন্দিরের সামনে যে নাট মন্দির রয়েছে সেখানটা চওড়া চওড়া সিঁড়ি করা রয়েছে শ্বেত পাথরের বা মার্বেলের, তার উপর দিয়ে যাব। মূল মন্দিরে প্রবেশ নিষেধ রয়েছে, তাই এই নাট মন্দির থেকে আমরা মূল মন্দির দর্শন করব। জনশ্রুতি অনুযায়ী কথা ছিল 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ করতে হবে, তাহলে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ অবাধ থাকবে। কিন্তু তা হয়ে ওঠেনি, তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্দামাকে। শীর্ষে রামকৃষ্ণদেব, তারপর আদ্দামা এবং দেবীর নিচে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি রয়েছে। এভাবেই সাজানো হয় মূল মন্দিরটি। দেখুন, এখান থেকে আমরা জুম করে দেখাচ্ছি মূল মন্দিরটি। এই দরজাটি এখন বন্ধ রয়েছে নিয়ম মতোই। মাঝে মাঝে ভাগ্যবশত মায়ের দেখা মেলে এই দরজা খুললে। দেখুন, লেখা রয়েছে আদ্যা মন্দির। আদ্দামা অন্নদ ঠাকুরকে স্বপ্নাদেশে বলেছিলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না। যদি কোনো ভক্ত সহজ সরল ভাষায় নিজের দৈনন্দিন ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করে, সেটাই হবে আমার আসল পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে, তাহলে আমি বিশেষ আনন্দিত হব। এরপর মা আদ্যাস্তোত্র বলেন আর অন্নদ ঠাকুর তা লিখিয়ে রাখেন। সেই আদ্যাস্তোত্রই আদ্যাপীঠে পাঠ করা হয়, যা আদ্যাস্তোত্র নামে আমাদের কাছে জনপ্রিয়। আদ্দামাকে ভোগ নিবেদনেও রয়েছে বৈশিষ্ট্য ও বৈচিত্র্য। রাধাকৃষ্ণের জন্য 32.5 চালের রান্না হয়, দেবীর জন্য 22.5 চাল রান্না হয় এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য 12.5 চালের রান্না হয়। এবং সেই আদ্দামায়ের মূল মন্দিরের সামনের সেই গ্রিলের উপরে মায়ের ছবি রয়েছে এবং পাশে আকাশ আর্ট চ্যানেল লেখা রয়েছে। এখন আমরা আছি একদম আদ্যাপীঠের আদ্দামায়ের মন্দিরের সামনে। মূল যে মন্দির আদ্যা মন্দির, সেই মন্দির একদম সামনে দেখুন, পিছন দিকে লেখা রয়েছে জয় মা আদ্যা লেখা রয়েছে, আর তার সামনেই রয়েছে একদম। এই আদ্যাপীঠের মন্দির পরিচালনের সংস্থা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে, সেটি দেখুন এখানে লেখা রয়েছে। এবং ঠিক নিচের অংশ দিয়ে আপনাদেরকে এই অংশটাও দেখাবো বলে যাচ্ছি। দেখুন, সেই মূল মন্দিরটি পুরো ঘেরা রয়েছে এবং এখানে ধূপ মোমবাতি প্রজ্বলন করা হয়। দেখুন, এখানটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্বপ্নাদিষ্ট লেখা রয়েছে এবং মায়ের ছবি রয়েছে দেওয়ালে বা সেই গ্রিলের উপরে। আর এই দিকটা আরেকটু গেলেই প্রবেশদ্বারের কাছাকাছি আসা যায়। এই প্রবেশদ্বারে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। একমাত্র যিনি পুরোহিত পুজো করেন তিনি এখান দিয়ে প্রবেশ করেন এই প্রবেশদ্বার দিয়ে। দেখুন, লেখা রয়েছে প্রবেশ নিষেধ। এবং এই অংশটি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যামেরাটা, এখানেও ছোট ছোট অনেকগুলি মন্দির রয়েছে এবং ওই দিকটা বিভিন্ন ভক্তদের থাকার জায়গা এবং এখানকার মন্দির কমিটির বা যারা পরিচালন কমিটি বিভিন্ন থাকার জায়গা এখানটা রয়েছে এবং এখান থেকে সমস্ত সমাজসেবামূলক কাজকর্ম পরিচালনা করা হয়। এই মূল মন্দিরের নির্মাণেও বিশেষ বৈচিত্র্য রয়েছে। মন্দিরের চূড়োয় সর্বধর্মের প্রতীক ব্যবহার করা হয়েছে। আছে হিন্দু ধর্মের ত্রিশূল, বৌদ্ধ ধর্মের পাখা, খ্রিস্ট ধর্মের ক্রুশ এবং ইসলাম ধর্মের চাঁদ বা তারা। জনশ্রুতি অনুযায়ী এমন ভাবনা স্বপ্নাদেশ অনুযায়ী করা হয়েছিল। আদ্যাপীঠ মন্দির দর্শন করার পরে আমরা টোটোতে করে দক্ষিণেশ্বরের মন্দির দর্শনের উদ্দেশ্যে ঠিক দুপুর 3:30 সময় রওনা হলাম এবং এই ভিডিওটা এখানেই শেষ করব। দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের ভিডিও দেখাবো। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।